কোনো অসুবিধা হয় স্কুলের ভেতরে? কেউ তোমাকে বকে? কালকে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তাতে কি অবস্থা হয়ে গেছে। চিৎকার, ট্রেনের হর্ন, মাম্মামে চিৎকার। তো দুদিন ধরে ওই করছে রান্না, তবে কালকে ওর আবার একটু জ্বর এসেছিল, একটু না অনেকটাই, মানে আমি তো ভয় পেয়ে গেছি। এই যে আমাদের 6 বছরের বিবাহিত জীবন, আমি আজ অব্দি, ও আমাকে দেখেনি কখনো জ্বরে, আমিও ওকে দেখিনি কখনো জ্বরে। মামা আর ওর দাদা হচ্ছে খাচ্ছে। আমাদের বাড়িতে কখনো লাউ আলু দিয়ে তরকারি হয়নি, লাউ দিয়ে হতে শুধু আজকে প্রথমবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, কারণ আজকে যেহেতু সানডে, তো শনিবার রবিবার একটু লেট হয় ঘুম থেকে উঠতে। আর বাদবাকি দিন তো মামামের স্কুল থাকে, সকালেই উঠতে হয়। একটু লেট বলতে ওই 7:30 8টা এরকম বেজে যায়। তো যাই হোক, সকালের মোটামুটি কাজকর্মগুলো শেষ, বাসি কাজকর্ম যা থাকে, ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখনো খাওয়া বাকি, মামামের সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, আমার একটু লেট হলো। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আজকে আমি দেখো একটা শর্ট নাইটি পরেছি, আমি জানি না পুরোটা দেখা যাচ্ছে কিনা, মানে পরে হয়তো ভিডিওতে দেখতে পাবো। এটা প্রায় ওই হাঁটু থেকে অনেকটা নিচে, নিচে আমি একটা প্লাজো প্যান্ট দিয়ে এটাকে পরেছি। তো এটা লিঙ্ক আমি কিন্তু, মানে এটা 3টে কম্বো সেট মিশো থেকে আমি নিয়েছি, 3টে কালারের কম্বো সেট তোমরা পাবে সেম। তো এটা লিঙ্ক আমি না ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমি তোমাদেরকে নিজে আমি পার্সোনাল রেকমেন্ড করবো যে তোমরা যারা নিতে চাও, মানে দেখে যাদের ভালো লাগছে এরকম যারা পরো বাড়িতে বা পড়তে চাও, তারা কিন্তু নিয়ে নিতে পারো চোখ বন্ধ করে। এত সুন্দর কোয়ালিটি না, মানে খুব সফট আর খুব সুন্দর। আমি যে পরে আছি আমার কিন্তু একদমই গরম লাগছে না। আর হঠাৎ করে কিন্তু গরম পড়েছে, তাই না? মানে গরমের সময় এতটা গরম পড়েনি, এখন যতটা গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো তোমাদের ওইদিকে কেমন কি গরম অবশ্যই কমেন্ট করে জানিও, নাকি গরম নেই। আমাদের এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টির কোনো দেখাই নেই। বৃষ্টি আসলেও ওই 2-3 সেকেন্ড বৃষ্টি হয়, একটু পরে আবার বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন মোটামুটি কাজকর্মগুলো শেষ, এখন রান্নাবান্না বাড়ির কাজকর্ম যেগুলো সেগুলো এখন শুরু করতে হবে। আর তার আগে একটু খাবার খেয়ে নেবো। খাবার বলতে আমি একটু মুড়ি খাবো এখন, আর তেমন কিছু খাবো না। তো চলো খাবার দাবার খাই আর সংসারের কাজকর্মতে লেগে পড়ি। আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আমার সাধারণ জীবনযাপনের আরও একটা ভিডিও, আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে এখন মামামের পাপা সমস্ত কিছু কেটেছে, দুদিন ধরে ওই করছে রান্না, তবে কালকে ওর আবার একটু জ্বর এসেছিল, একটু না অনেকটাই, মানে আমি তো ভয় পেয়ে গেছি। এই যে আমাদের 6 বছরের বিবাহিত জীবন, আমি আজ অব্দি, ও আমাকে দেখেনি কখনো জ্বরে, আমিও ওকে দেখিনি কখনো জ্বরে। মানে কালকে যা দেখেছি, আমি সত্যি কথা বলতে ওর কিছু হলে আমার খুব ভয় লাগে, নার্ভাস হয়ে যায়, বাট দেখাই না, কারণ বুঝতেই পারবে তোমরা যারা বাড়ির বউরা আছো, স্বামী কিছু হলে কেমন লাগে। তো ওর তো ঠাকুরের আশীর্বাদে ওর কখনো ওরকম কিছু হয় না, খারাপ কিছু, বা মানে সচরাচর অনেক আছে না ঠান্ডা লেগে যায় বা একটার পর একটা হয়, আমাদের কারোরই সেরকম হয় না। এই দিক থেকে আমরা খুব ভালো আছি। তো হঠাৎ করে কালকে দেখি জ্বর, নিজেই বলছে যে আমার মাথাটা ব্যথা করছে, কেমন ঝিমঝিম লাগছে, হাত পা ব্যথা করছে। তারপরে বলছে, নিজেই বলছে জ্বর আসবে হয়তো। তো আমি ভেবেছি কি যে অতটা আমি সিরিয়াস নিয়েছি, হয়তো এমনি গা হাত পা ব্যথা করছে, কারণ জ্বর আসার মতো কিছু, ঠান্ডা ঠান্ডা লাগার মতো কিছু ছিল না বিষয়, যে ঠান্ডা লাগে। ওর তো সচরাচর লাগে না ঠান্ডা, হঠাৎ করে গায়ে হাত দিয়ে দেখি গা পুরো পুড়ে যাচ্ছে, মানে পুরো আগুন হয়ে গেছে, গরম এমন একটা অবস্থা আমাদের। এমনি আমাদের বাড়িতে কিন্তু প্যারাসিটামল অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ 1000, মানে পাইরাগেসিক আমাকে দিয়েছিল, এই ওষুধের নাম বলা উচিত না, যাই হোক। তো আমার থাকে, আমার জন্য থাকে, মানে অনেক সময় আমার ব্যথা ব্যথা হলে, শরীর কোমর ব্যথা ব্যথা হলে, অনেক সময় ব্যথার ওষুধ না থাকলে আমি এই প্যারাসিটামলই খেয়ে নিই, কারণ ওটাতে ব্যথা একটু কমে। তো কালকে এমন একটা অবস্থা, বাড়িতে প্যারাসিটামলও নেই একটাও। আমার কাছে জিরোডল ছিল একটা ওষুধ, ব্যথার ওষুধ, ওটাও প্যারাসিটামলের কিছু উপাদান রয়েছে, তো ওটাই ওকে দিয়েছিলাম। দেওয়ার পরে ওটা খাওয়ার পরেই ওর মানে জ্বরটা একটু নেমেছে। কাঁথা পাথা গায়ে দিয়ে, গরমের মধ্যে কাঁথা কাঁথা পুরো মাথা ব্যথা মুড়ে শুয়েছে, মানে একটা আঙুলও বের করতে পারছে না ঠান্ডায়। আর এদিকে পাখা তো চালাতেই হবে, মাম্মাম রয়েছে। তো দুদিন ধরে ওই করছে রান্না, কারণ যেহেতু সব ওই দিকটা আমাকে করতে হয়, সেই কারণে। তাহলে আমি বললাম যে তুমি, ও এসেছে কাটাকাটি করেছে, আমি বললাম যে আমি একটু করে দিই, তারপরে তুমি আর করো ওখানে। তো এখানে কি কি রান্না হবে একটু দেখা। এখানে কেটেছে লাউ আলু, এটা মাম্মামের জন্য হবে তরকারি। এখানে আমাদের জন্য ওই যে লাউ আলু কেটেছে, এটা দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর তার সাথে হবে হচ্ছে কাঁকরোল আলু ভাজা। কি সুন্দর সবজি কেটেছে, দেখেছো? মেয়েদের থেকেও ভালো, দেখো। এখন আমি মাছটা ভাজি, এইটা ভাজা দিয়ে দিই এই কড়াইতে।
হ্যাঁ এই কড়াইটাতে খালি এটা ভাজা করে দিই। কাঁকরোল ভাজাতে একটু মাছ দিলে ভালো লাগতো না? না মাছ দাদালি দোকানটা ও গরম হবে তো, মাথা কাজ করছে না। ডিপ্রেশন। এই যে আমাদের এখানে ওয়েদারটা একদম ভালো না, মানে কেমন একটা বলতো, মানে এই এই মানে অসময়ে গরম দিয়েছে, মানে এত গরম মনে হচ্ছে গরমের সময় এত গরম ছিল না। ভিডিও রান্না করে কথা বলছি, তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি অল্প তেলে। ভিডিও এদিকে অন করিনি, এদিকে আমি কথা বলেই যাচ্ছি। কম তেলে মাছ ভাজার টেকনিকটা হচ্ছে, একটু বলি, তোমরা হয়তো অনেকেই জানো, তাও বলি। প্রথমে কড়াইটাকে গরম করতে হবে ভালোভাবে, তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিতে হবে। তেলটা দেওয়ার পরে তেলটাকেও ভালোভাবে গরম করতে হবে যাতে ধোয়া ওঠে। তারপরে তেলটা পুরো কড়াইতে এরকম দেখো মাখিয়ে তারপরে মাছগুলো দিলে মাছগুলো লাগবেও না, আর সুন্দর ভাজা যাবে কম তেলের মাছ। তারপরে গ্যাসটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে ভালো করে উল্টোপাল্টা ভেজে নিলে। আর এইদিকে দেখো আমার পাপা এখানে কাঁকরোল ভাজাটা বসাবে, সেই কারণে কালো জিরে ফেলে দিয়েছে, আর দিয়েছে লঙ্কা। এবার দিয়ে দিল কাঁকরোল। ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু হচ্ছে ভাত রয়েছে কালকে, সেটা বাকি। ভাবলাম যে ভাত ভাজা করে ফেলি, তাই না? ভাত ভাজা করলে খাওয়া হয়ে যাবে ভাতটা। আর দেখবে বাকি ভাত ভাতের সাথে মিলিয়ে রান্না করা যায়, কিন্তু কেমন একটা হয়ে যায় ভাতের খেয়ে। তো এখন এদিকে ভাত ভাজা করবো, তার জন্য প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। বলো মাম্মা বলেছে যে কালো জিরে দিয়েছি। আর এই যেখানে রসুন ছুলেছিলাম ওটা থেতো করা রসুন, 3টে কারি পাতা। তোমরা কারি পাতা কে কে খাও অবশ্যই জানিও। 3টে আরেকটা দিয়ে এত ভালো লাগে স্মেলটা। আমাদের ওইদিকে তো মানে ডুয়ার্সের দিকে কারি পাতা প্রচুর চলে, চানাচুর টানাচুরে বা ফ্লেভারে। সাউথের দিকেও ভালো চলে কারি পাতা। এই হচ্ছে এই যে মামামের জন্য ভাত ছিল, কালকে হয়তো খাইনি, একবার খেয়েছে। আর এখানে আছে হচ্ছে মামামের পাপাকে কালকে ভাত দিয়েছিলাম, ডাল ভাত মেখে, তো কিছুটা খেয়েছে, চামচে কিছুটা খেতে পারেনি, জ্বর যেহেতু ছিল, তো এটাও আমি দিয়ে দেবো এখানে। সব দিয়ে একেবারে এখন সুন্দর করে এটা ভাজবো কিছুক্ষণ। তো এখানে আমি একটা ডিমও দিয়েছি, একটা ডিম ছিল, তো এখানে মাঝখানটা ফাঁকা করে ওখানে তেল দিয়ে ডিমটা দিয়েছি, ভালো লাগবে খেতে। বেশি ভাজবো না, ভাতটা হয়ে গেছে, নামিয়ে দেবো। মামা আরো দাদা হচ্ছে খাচ্ছে। ভালো লাগছে মামা? ভালো লাগছে? ভালো লাগছে, খুব ঝাল দিইনি তো ওই কারণে ভালো লাগছে। জামা কাপড় স্ট্যান্ড আমাদের দুটোই ছাদে রাখা ছিল, তবে এই মাঝখানে বর্ষা মানে এত বৃষ্টি হচ্ছিল, প্রত্যেকদিন জামা কাপড় মেলার জায়গা নেই, বাইরে তো রাখা যাবে না, সেই কারণে ঘরে আনা হয়েছিল দুটোই। তার মধ্যে একটা আবার ছাদে দিয়ে আসা হয়েছে, আর একটা এই যে ঘরেই আছে। তো এর মধ্যে আর কি আমি তো অনেক সময় যে বিকেলবেলা জামা কাপড় ধুয়ে দিই, মানে আমি রাখি না জমিয়ে পরের দিনের জন্য, সময় করে ধুয়ে দিই বিকেলবেলা সন্ধ্যেবেলা, ধোয়ার পরে ভালোভাবে চিপড়িয়ে এখানে দিয়ে দিই। আর না হলে সন্ধ্যেবেলার পর জামা কাপড় তুললে যেগুলো হালকা বেঁধে থাকে সেগুলো এখানে দিয়ে দিই, শুকিয়ে যায়, আর পরের দিন রোদ্রে দিই। তো এগুলো শুকিয়ে গেছে, মানে এগুলো একটু রোদে দেবো, বাইরে দেখছি একটু হাওয়া হচ্ছে, নেটটা একটু কেটেছে। এই নাইটিগুলো কালকে রাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে একদম। তো আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলো, ওই ভাত ভাজাটাই সবাই মিলে খেলাম। এদিকে মাম্মামও একটুখানি খেয়েছে। কাল রাতে এই বাসন কটা ধুয়ে রেখেছিলাম, তবে গোছানো হয়নি, যে আমি সকালে লাগবেই, তো সেই কারণে এখন এগুলো একটু গোছাবো। আর তারপরে রান্নারও কয়েকটা বাসন বেরিয়েছে, এখন আমি হচ্ছে ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করবো, ঘর মুছবো। জামা কাপড় আজকে ধোয়া নেই, কারণ কালকে রাতেই আমি বললাম, যে আগে বললাম মনে হয় তোমাদের ভিডিওতে, যে ধুয়ে রেখেছি। তো জামা কাপড় ধোয়া নেই, আমার শুধু সকালের বাসি নাইটিটা রয়েছে আর মাম্মামের বাসি জামাটা। দাঁড়াও, কি করছো? কাজগুলো তো সারবো, তার আগে আমি মেন একটা কাজ সেটা করে নিই। ভাবছি এখনই করবো না পরে করবো। এটা হচ্ছে মাম্মামের শাড়ি, ভারত মাতা সেজেছিল, তো সেই কারণে এই শাড়িটা কিনেছিলাম ওর জন্য। এটা বড়দের শাড়ি, খুব সুন্দর শাড়িটা, জানো তো, মানে
আমার যদি হতো না আমি পরে ফেলতাম, বাট আমার হবে না, মানে একটু শর্ট হবে হালকা, মানে গুজলে একটু শর্ট হয়ে যাবে, অনেকটাই বড়, মানে ওইটা অনেক বয়স অব্দি তারাও নষ্ট করো না, করতে পারবে না এখন। তো এই শাড়িটা এখন আমি ভালো করে আয়রন করে রাখবো ভাবছি, কিন্তু এদিকে আবার এটা আয়রন করতে গেলে অনেকটা সময় লাগবে। ভেবেছিলাম আয়রন করবো, কিন্তু এখন আবার ভাবছি যে না, এটা ভাঁজ করে রেখে দিই, সন্ধ্যেবেলা যখন কাজ থাকবে না ওই সময়টা, ফাঁকা সময় এটা বসে বসে আয়রন করে ভালোভাবে রেখে দেবো। কারণ এই শাড়ি না দেখো ধুয়েছি তো মুচকে গেছে, এটা যদি এরকমভাবে রাখি, মানে রেখে দিলে তো রেখে দেওয়াই যায়, বাট পরার আগে এটা আয়রন করেই পরতে হবে। তো তাই আমি ভাবলাম যে একেবারে আয়রন করে ভালো করে রেখে দিই, কারণ আবার কবে পরবে। পুজোর সময়, মহালয়ার সময় ইচ্ছা আছে একটু ওকে সাজাবো, কারণ এই প্রায় 4 বছর হতে গেল মামের, এখন অবধি একবারও মহালয়াতে সাজাইনি ওকে। তো এবার সাজাবো ভাবছি, যেহেতু শাড়িও একটা কেনা আছে, ব্লাউজও সব কিছুই কেনা রয়েছে, কয়েকটা গয়না কিনে এবার সাজাবো, তাহলে ওর ভালো লাগবে। তোমরাও অনেকে আমার ফেসবুকে ভিডিওতে রিকোয়েস্ট করো যে ওকে সাজানোর জন্য। দেখো শাড়িটা এতটা সুন্দর, আমার এত পছন্দ হয়েছে, আমি এরকম একটা শাড়ি কিনবো বড়দের, আর খুব হালকা শাড়িটা। তো এটা এখন আপাতত এইভাবে ভাঁজ করে রেখে দিই, পরে এটাকে আয়রন করে রাখবো, সুন্দর করে প্যাক করে, সুন্দর করে গুছিয়ে ফেলি, ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে প্রান্ত পেয়ারা পাচ্ছে, দেখি আমি একটা পাই নাকি, ভাগে একটা পাই নাকি। আগে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তাতে কি অবস্থা হয়ে গেছে। এই পেয়ারা গাছটা সব পেয়ারা ওই সাইডে হয়, বাবা রাস্তায় যেও না, গাড়ি। দেখি পাই কিনা ভাগে। আছে খোঁজাখুঁজি হলো, একটাও পেয়ারা দেখা যাচ্ছে না। একটা পেয়েছে, কই দেখি, আর নেই। তো অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু পেয়ারা নেই, আর আমি স্ট্যান্ডটা ধরে ভিডিও করতে যাই না কেমন হচ্ছে। যদি ভালো হয় ফুটেজটা, তাহলে ভাবছি এইভাবে ভিডিও করব, তাহলে একটু আমার হাতটা দূর থেকে জানি। এটা লজ্জাপতা, লজ্জাবতী গাছ। দেখো দেখি, আমাকে একটু দেখাও, ক্যামেরাতে একটু দেখাও কোথায়। ও সব নেতি গেছে, ছোঁয়া লাগলেই নেতি যায় ও। আমরা যাই, বৃষ্টি আসবে, কালো হয়ে গেছে মেঘ। আয় চলে আসবা, চলে আসো। মেঘ একদম কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলোর অবস্থা। না এখন অব্দি তো খাইনি একটাও জাম। ট্রেনের হর্ন, মাম্মামে চিৎকার। তো আমি এখনই ভাবছি উঠোনটা ঝাড় দিয়ে ফেলবো, কারণ একটু পরে আর ঝাড় দেওয়া যাবে না, কারণ মেঘ যেরকম কালো করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে এই শুকনো পাতাগুলো সব ভিজে যাবে, তখন আর ঝাড় দেওয়া যাবে না। তো ঘরের কাজটা আমি পরে করবো, এখন আগে উঠোনটা ঝাড় দিয়ে ফেলি। চলো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এগুলো ঘরে নিয়ে যাও, ধরো সোফার উপর নিয়ে রাখো, ধরো সোফার উপর নিয়ে রাখো, ঝাড় দিয়ে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আজকে উঠোনের সাথে বাড়ির চারপাশটাও দিয়ে দিয়েছি, মানে অল্প একটু পুরো পরিষ্কার করে দিয়েছি চারিপাশ। এই কোণা দিয়ে দিয়েছি, এই কোণায় তো যাওয়া যায় না বাড়ির, এই কোণা দিয়ে পিছন দিয়ে পুরো দিয়ে দিয়েছি। উঠোনটা এখন ভালো লাগছে, কালকে ঝাড় দিতে পারিনি, ভীষণ বাজে লাগছিলো, মানে কয়েকটা পাতা থাকলেও ভালো লাগে না। তো তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি, এখন ঘরের কাজগুলো সারবো। তো এখন আর আমি ভিডিও শ্যুট করবো না, কারণ হচ্ছে এখন ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে তারপরে স্নান টান করে আবার তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে।
এদিকে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা অন করলাম। মিশো থেকে একটা জিনিস এসেছে, দেখো কি সুন্দর। এটা হচ্ছে পিছনে ফোন এরকম সেট করে দিলে এখানে বিগ স্ক্রিন দেখা যাবে, বুঝেছো? মাম্মা গান চালিয়েছে। এটা যদি তোমাদের কারোর নিতে চাও তোমরা, আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই নিতে পারো। খুবই কম দাম বাট ইউজফুল। গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে পরের দিন, মানে সোমবার। আগের দিন আমি ভিডিও করতে করতে তারপরে আমার আর ভিডিও করা হয়নি, আর ভেবেই রেখেছিলাম যে রবিবার সোমবার দুদিন মিলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, কারণ অনেকদিন পর পর ভিডিও শেয়ার করি আর প্রত্যেক দিন তো ভিডিও শেয়ার করা হয় না। আর একটা দিনের মধ্যে সাধারণ জীবনযাপনের আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, আজ হচ্ছে সোমবার, সকাল এখন 9টা বাজে। মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি প্রায় অনেকক্ষণ আগে, কারণ 8:30 থেকে স্কুল শুরু হয়, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো আজকে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মাম্মাম না বেশ অনেকদিন আগে থেকেই স্কুলে যেতে যাওয়ার সময় কোনো সমস্যা হয় না। স্কুলে যখন ওকে রেডি করি, ঘুম থেকে তুলি, রেডি করি, স্কুলে যায়, রাস্তায় কোনো রকম সমস্যা হয় না। বাট কিছুদিন আগে থেকে যখনই আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসবো, টিচার বা আন্টি যে থাকে ওদের হাতেই ছেড়ে দিয়ে আসি, তখন ও মোটেই যেতে চায় না। হয় আমাকে বলে তুমি আমার স্কুলের ভেতরে অবধি চলো, আর না হলে আজকে যেরকম হয়েছে, আজকে তো বৃষ্টি পড়ছিল, তো আন্টি সবাইকেই নিচ্ছে, আমি দেখতে পাইনি গিয়ে আন্টিকে, তো আমি মাম্মামিকে ভেতরে অবধি নিয়ে গেছি। একা ওর তো আর টিফিন ব্যাগ সব কিছু একা ক্যারি করে নিয়ে যেতে পারবে না, আমি স্কুলের ভেতরে অবধি গেছি। তো ভেতর অবধি গেছি, ওখানে সিস্টাররা ছিল, তো সেখানে আমি ওকে ওর আরেকজন ক্লাস ইউকেজি এলকেজি টিচাররা ছিল, অন্য টিচাররা ছিল, বাট ওর নার্সারি টিচার ছিল না ওখানে। তো সেখানে আমি ওদের কাছে দিয়ে আসবো, কিন্তু মাম্মাম কোনোভাবেই যাবে না, আমাকে শক্ত করে ধরে রেখেছে। তারপরে আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছি। ও প্রচুর কাঁপছে, মানে এটা অনেকদিন আগে থেকে, মানে যেতে চায় না, কোলে ওঠে, কান্না করে। আমি ওকে সান্ত্বনা দিই, ও দেখে হাত পা কাঁপছে। তো আজকেও ওরকম হয়েছে। তারপরে ওর টিচার আসলো, ফাইনাল ওর টিচারের কাছে গেছে, তো টিচার ওকে কোলে করে নিয়ে গেল। তো আমি জানি না এটা কেন হয়, কারণ আমার মাম্মাম সে প্রথম দিন থেকে, যদি এরকমই হতো যে অচেনা কাউকে বা যাদের সাথে সবসময় কমিউনিকেট হয় না ওর বা থাকে না, তাদেরকে দেখে যেতে চায় না, শুধু ও যাদের সাথে থাকে, যেমন ওর ক্লাস টিচার বা ওর আন্টি, তাদের কাছেই যাবে, তাদেরকে দেখলে, এমনটা যদি হতো, তাহলে যখন ফার্স্ট টাইম স্কুলে গেছিলো, আমি ভিডিও আমার আগের চ্যানেলে শেয়ার করেছিলাম ফার্স্ট ডে স্কুলে, তখন কিন্তু মাম্মাম এক ফোঁটাও কান্না বা নার্ভাস কোনো কিচ্ছু ছিল না। অনেক বাচ্চারাই কান্না করেছে, নার্ভাস ছিল, প্রচুর কান্না করেছে ফার্স্ট দিনে, বাট মাম্মাম করেনি। আমি তো ভেবেছিলাম ও খুবই কান্না করবে, কারণ তোমরা দেখোই বা আমার ফেসবুকে যারা দেখো, মাম্মাম বেশিরভাগই কিন্তু আমাদের সঙ্গে ঘরেই থাকে, এবং খুব একটা ওকে বাইরে নিয়ে যাওয়া আমরা পারি না খুব একটা, মানে এভরিডে পারি না, বাট নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করি। আর এখানে সেরকম পার্ক বা খেলার জায়গাও নেই, বাইরে বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটি করবে সেটাও নেই। তো সেই কারণেই কিন্তু ওকে তাড়াতাড়ি করে আমরা স্কুলে দেওয়ার কথাটা ভেবেছি, যে অ্যাটলিস্ট স্কুলে গেলে পড়াশোনার পাশাপাশি সবার সাথে দেখা হবে, খেলাধুলো করবে, নতুন পরিবেশের সাথে পরিচয় হবে, ওর ভালো লাগবে। সেই কারণে আর তাড়াতাড়ি স্কুলে দেওয়ার ডিসিশনটা আমরা কিন্তু নিয়েছি, মানে 3.5 বছর হওয়ার পরেই। এই যে বিষয়টা হচ্ছে গত কিছুদিন ধরে, আমি ওকে সবসময়ই জিজ্ঞেস করি, যখন স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি, সবসময় আমি ওকে গাইড করি কীভাবে স্কুলে থাকতে হবে, কীরকম বিহেভ করতে হবে, কী করতে হবে, কী করতে হবে না, সব কিছু চেষ্টা করি আমি যতটা পারি, আমার সেই অনুযায়ী আমি ওকে যতটা সম্ভব চেষ্টা করি ওকে একটু শেখানোর। আর এমনি আমার মাম্মাকে ছোটোবেলা থেকে, যখন থেকে বুঝতে শিখেছে বা মোটামুটি জানে, ছোটোবেলা থেকে ওকে আমি বুঝিয়েছি বা ওর সাথে ওইভাবেই থাকি, যাতে ওর কোনো প্রবলেম হলে ও শেয়ার করে। তো আশা করি মানে এরকম কোনো প্রবলেম হওয়ার কথা না, হলেও ও আমাকে অবশ্যই বলতো, কারণ ও সব কিছুই আমাকে, ছোটো বড়ো সব কিছুই আমার কাছে শেয়ার করে। এমনকি ওর পাপাও যদি কখনো ওকে বকে আমার চোখের আড়ালে, সেটা এসেও আমাকে বলে, বা পাপা এটা করেছে, পাপা ওটা করেছে, বা বুঝতেই পারছো মা বাবাই কিন্তু সব থেকে একটা বাচ্চার সব থেকে কাছের হয়। তো সেক্ষেত্রে ওর বাবা কিছু করলে বা আমি কিছু করলে ওর বাবার কাছে গিয়ে বলা, সব এগুলো আমরা শিখিয়েছি ওকে, চেষ্টা করেছি আর কি, জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি যে যাতে কোনো রকম ছোটো বড়ো কিছু সব কিছু আমাদের সাথে শেয়ার করে, সেভাবে বন্ধুর মতো ওর সাথে মিশেছি। তো
যদি কোনো প্রবলেম হতো তাহলে আশা করি ও স্কুলে যেতেই চাইতো না, বাড়ি থেকেই প্রবলেম হতো। কিন্তু স্কুলে গিয়ে ওরকম কেন করে আমি সত্যি বুঝতে পারছি না, ওর বাবাও বুঝতে পারছে না। ভাবছি এবার প্রিন্সিপালের সাথে একটু কথা বলবো যে কোনো প্রবলেম হচ্ছে কি না বা কেন এরকম করছে। আবার যখন আমি স্কুলে দিয়ে এলাম তো ওরকম করলো, টিচারের সাথে তো ফাইনালি চলে গেল, ঠিক আছে, কান্না করছিল, এবার চলে গেছে, জেদ করেনি বা বায়না করেনি যে যাবো না। যখন আনতে যাবো তখন একদম নর্মাল খেলাধুলো করবে, পুরো অ্যাক্টিভিটি করবে। তো একটা বাচ্চা যদি কোনো প্রবলেম হয় বা ভয় পায় তাহলে তো সেটা বোঝা যাবে না। ও কোনো অ্যাক্টিভিটিতে আমার মনে হয়নি, আমাদের কারণে মনে হয়নি যে কোনো ভয় পাচ্ছে বা কিছু। এবার জানি না, ভগবানই জানে, আর বাকিটা স্কুলের ভেতরে তো আমরা থাকি না। তো কিছু একটা হয়তো ওর ভেতরে চলে ওই সময়টা, যেটা হয়তো ও বলতে পারছে না। নাহলে একটা বাচ্চা খালি খালি তো এরকম করবে না। কোনো একটা ওর মধ্যে হয়তো কোনো প্রবলেম না হলেও হয়তো ওর মধ্যে কিছু একটা ভাবনা কাজ করে বা কিছু একটা হয়, যার কারণে ও এরকম করছে হঠাৎ করে। যে মেয়েটা, বাচ্চাটা আগে কখনো এরকম করেনি, সে হঠাৎ করে এরকম করছে। তো ওটা আমরা বোঝার চেষ্টা করছি, বিশেষ করে আমি তো স্কুল থেকে ওকে দিয়ে বাড়িতে এসে আমি কিছুক্ষণ বসেই ছিলাম চুপচাপ, মানে ভাবছি। তার মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও কেমন একটা। তো এরকম ওদের আরও বেশি মন খারাপ লাগছে, মানে বুঝতেই পারবে তোমরা কেমন একটা লাগছে। মনে হচ্ছে কি যে ওকে স্কুলে দিয়ে না এসে বাড়ি নিয়ে আসলে মনে ভালো হতো, এরকম ভাবছি। যাই না, হয়তো ও ভুলে গেছে বা খেলা করছে, ভালো থাকলেই ভালো, মানে ভুলে গেলেই ভালো। আজকে আসার পরে ওকে ভালোভাবে জিজ্ঞেস করবো, আমার সিদ্ধান্ত নিয়েছি আমি আর ওর বাবা, যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো দেখো, পৃথিবীতে বিশ্বাসেই চলে। আবার আমরা অনেক সময় মানুষকে বিশ্বাস করে ঠকেও যাই, তবে বিশ্বাস না করলেও তো হয় না, কারণ বিশ্বাস করতে হয়। বিশ্বাস আছে বলেই পৃথিবীতে চলছে। তো জানি না কেন এরকম করছে, বা তোমাদের কারোর বাচ্চারা যারা স্কুলে যায় তারা এরকম করে কি না, যদি করে থাকে কেন করে আমাকে একটু কমেন্টে জানিও। প্রত্যেকটা বাচ্চা অবশ্যই আলাদা, বাট হতেই পারে যে অনেক সময় কিছু একটা একরকম হয়ে যেতেই পারে, বা জানি না। আমি সত্যি মানে সব কিছুই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমরা জানি মাম্মা আমার ফার্স্ট বেবি, আর সব কিছুই যা এক্সপিরিয়েন্স করছি এগুলো আমার লাইফে ফার্স্ট। তো এরকম হয়নি, হওয়ার পরে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে, এখন জানি না। তো যাই হোক, এখন হচ্ছে বিষয়, এখন প্রায় 9টার বেশি বেজে গেছে। মাম্মার পাপা ওইদিকে গেছে রান্নাবান্না, সবজিগুলো কাটছে, রান্নাটা ওই করবে, আর এদিকে আমি হচ্ছে ঘরটা মোছা যা একটা কাজকর্ম থাকে। ইচ্ছে আমার কিছুই করছে না সত্যি বলতে। আমার মনে হচ্ছে আমি দৌড়ে স্কুলে চলে যাই আর ওকে নিয়ে আসি। ওই সময়টা তো ছেড়ে এসেছি, কিন্তু আসার পরে মানে মনে হচ্ছিলো যে ওকে ছেড়ে মানে দিয়ে না এসে জিজ্ঞেস করলে ভালো হতো ওকে, যে তুমি কি থাকবে স্কুলে না আমার সঙ্গে যাবে, এটা আমি জিজ্ঞেস করিনি। ও সান্ত্বনা দিয়েছি, কী হয়েছে মা বলো, কী হয়েছে, কেন যেতে চাইছো না, যে তোমার টিচার আছে, এরকম বুঝিয়েছি, আদর করেছি। কিন্তু বাড়ি যখন ওকে ছেড়ে দিয়ে আসি তখন মনের মধ্যে একটা গিল্ট ফিল হচ্ছিলো যে ওকে হয়তো বললে ভালো হতো যে বাবা তোমার ভালো না লাগলে তুমি বাড়ি যেতে পারো, চলো। এটা বলিনি, বললে মনে হচ্ছে বললে হয়তো বাড়ি চলে আসতো নাকি, মানে কেমন একদম লাগছে। আগে ওরকম করেছে, কিছুদিন ধরেই করছে এরকম, বাট এতটা মন খারাপ কখনো লাগেনি। আজকে খুবই মন খারাপ লাগছে, কেমন একটা লাগছে, কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি। এখন ভাবছি কখন টাইমটা শেষ হবে, কখন 11:30 বাজবে আর আমি বেরোবো আনার জন্য। আর আজকে ভালোভাবে জিজ্ঞেস করবো যে কোনো সমস্যা হচ্ছে কি না বা কেন এরকম করছে। প্রতিবারই জিজ্ঞেসে করি, কিন্তু মানে এমনি করেছি এরকম বলে, তখন মনে হয় খুব নর্মাল। যাই হোক, তো এখন কাজকর্মগুলো সারি, আর আর কিছু বলার নেই। তো আজকে আমাদের রান্না হবে ডিম দিয়ে সয়াবিন। আস্তে আস্তে ডিমের গলে হ্যাঁ, এক বেলাটাও। এখানে ডিমটা সেদ্ধ বসানোর জন্য আমি জল দিয়েছি। এই তো 4-5 জনের 5টা, এটা দিবে। ডিম দিয়ে সয়াবিন আমার বেশ অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল, সেই কারণে। আর এখানেও দিয়েছি তেল, আর এখানে এত বড় আলু সয়াবিনে। অবশ্য সয়াবিনগুলো বড়, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সয়াবিন কত বড় বড়, সয়াবিন না সরি, সয়া নাগেটস। আমাকে নিয়ে চলে এসেছি। বাবা তুমি কান্না করো কেন আর কদিন ধরে স্কুলে যাওয়ার সময়, তো বলো তো কেন কান্না করো বাবা? বলবো না। আমি আনতে আনতে জিজ্ঞেস করছিলাম কেন কান্না করো। আগে মিসকে জিজ্ঞেস করলাম যে পরে আর করেছিল কান্না, বলছে না ঠিক হয়ে গেছিলো। ওকে জিজ্ঞেস করলাম
বলছে মাম্মা কোথায়, তাই কান্না করে মাম্মা যায় না আমার সঙ্গে। আমি বাড়ি যেতে চাইলাম। কেন স্কুলে ভালো লাগে না? কেন ভালো লাগে না। কেন ভালো লাগে না? পড়াশোনা করতে হয় তাই না? ভালো লাগে না। ও মানে যাওয়ার সময় এতটা, মানে আমি সেই সময় যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতো কেমন করে রীতিমতো কাঁপতে থাকে, পুরো মনে হয় যে একটা ভয়ের মধ্যে রয়েছে, কিন্তু আসার পরে দেখো পুরো নর্মাল। এবার কেন এরকম হচ্ছে আমি বুঝতেই পারছি না। কেন করো বাবা, বলো না, সত্যি কথা বলো। তোমার কোনো অসুবিধা হয় স্কুলের ভেতরে? কেউ তোমাকে বকে? বলবো না। আর রান্না করবে না তো তাহলে? কি দুষ্টু। দেখো মামামের ডায়েরিতে মামামের ফটোটাই নষ্ট হয়ে গেছে। স্কুল ড্রাইভ কি করে হলো ওটা? এই মনে হয় জল টল লেগেছিল, বুঝেছো? কই জানতা? হ্যাঁ, কই জানতা? এরকম ফটোটা চেঞ্জ করলে করা যেত। তো মামা। এখন আমি মামামকে পড়িয়ে উঠলাম, হোমওয়ার্ক ওর স্কুলের হোমওয়ার্কগুলো করালাম, আর হচ্ছে অ্যাকশন সং দিয়েছিল সেগুলো করতেই চাইছে না। আমি কতবার করে চেষ্টা করলাম, ও করবেই না। এবার তোমার জন্য একটা স্ট্রিক্ট টিচার রেখে দেবো, তুমি আমার কথা শোনো না, তোমাকে টিচার এসে পড়াবে। চোখ বড় বড় হয়ে গেছে। পড়বে টিচারের কাছে না মাম্মার কাছে পড়বে? মামা। তাহলে শুনবে আমার কথা। এখন হচ্ছে মোটামুটি ওর হোমওয়ার্ক পড়াশোনা হয়েছে, আর তারপরে আমি আবার ভিডিও এডিটও করছিলাম বসে, মানে অনেকক্ষণ আগেই হয়েছে। ভিডিও এডিট করতে করতে দেখলাম কি ভিডিওটা প্রায় 26 মিনিটের হয়ে গেছে, আর আমি আপাতত আর বড় করতে চাইছি না ভিডিওটাকে। ইচ্ছে তো ছিল যে রবিবার সোমবার দুদিন মিলে খুব অনেক কিছু তোমাদের সাথে তুমি শেয়ার খালি করবো, হয়ে যাবে। কিন্তু কথা বলতে বলতেই আমার দেখি 20 মিনিট হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কিন্তু সোমবার রাত, কালকে মঙ্গলবার। আবার হয়তো আমি বুধবার ভিডিও শ্যুট করব। কালকের দিনটা গ্যাপ, কারণ কালকে আমার অনেক প্রমোশনাল ভিডিও শ্যুট বাকি আছে, সেগুলো করতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দুষ্টুটা কেন স্কুলে যাওয়ার সময় কান্না করে তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই জানাবে। আমাকে তো কিছু বলে না, আমি ললিপপ ঢুকি চুকি। তো চলো সবাইকে বাই বাই, গুড নাইট বলে তো, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।